নমস্কার। আজকে আমরা বৃত্তের পার্ট 2 শুরু করব। যারা পার্ট 1 এখনও দেখোনি তারা পার্ট 1 করে পার্ট 2 করতে এসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, এই পার্ট 2তে আমরা যেগুলো অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে বর্গক্ষেত্র এবং বৃত্ত রিলেটেড যে প্রবলেমগুলো আছে। ঠিক আছে? তো এখানে দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে বৃত্তের মধ্যে অঙ্কিত যে বর্গক্ষেত্রগুলো আছে, আর একটা হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত যে বৃত্তগুলো আছে। ঠিক আছে? তো দেখো, একটা হচ্ছে বৃত্তের মধ্যে, এটা বৃত্ত, এটা কেন্দ্র, বৃত্তের মধ্যে যে বর্গক্ষেত্র আছে, ধরো বৃত্তের মধ্যে এটা একটা বর্গক্ষেত্র, আর একটা বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্নিহিত যে বৃত্ত আছে। ঠিক আছে? তো এই দুটো কনসেপ্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? আজকে প্রথম কয়েকটা অঙ্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্র। যাই হোক, এখানে দেখো, লক্ষ্য করো, এটা হচ্ছে কেন্দ্র, এখানে হচ্ছে এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? এবার লক্ষ্য করো, এখানে অবশ্যই এটা একটা ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু আমরা এখানে কাজ করব যখন বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্র বলবে তখন ব্যাসার্ধ আমরা ধরবো এইটা, মানে এই পার্টটা ধরবো, আমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো, কারণ কি, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুতে যখন আমরা কি করব, একটা সরলরেখা অঙ্কন করবো, সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এইটা একটা ব্যাসার্ধ, তাহলে এই টোটালটা যদি আমরা করি তাহলে কী হয়ে যাবে, এটা একটা ব্যাস টোটাল একদম এইখান থেকে এই পর্যন্ত। তাহলে লক্ষ্য করো, যেটা বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা অঙ্কগুলো করতে থাকবো। ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাস সমান কী হবে, বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে? এখানে হচ্ছে এই কনসেপ্ট আমরা পরপর কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে? বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এর ক্ষেত্রে লক্ষ্য করো, এর ক্ষেত্রে যেটা হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে যখন বৃত্ত হচ্ছে, বর্গক্ষেত্রের ভিতরে যে বর্গক্ষেত্রের অন্তর্নিহিত যে বৃত্ত, সেক্ষেত্রে লক্ষ্য করো আমরা এইটা ধরবো ব্যাসার্ধ। ঠিক আছে? দেখো, এটা যখন আমরা ধরবো তখন ওটা বৃত্তের বাইরে চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যদি এখান থেকে যদি আমি ধরে নিচ্ছি, যদি এটা 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 হবে, তাই না? এবং এই টোটালটা দেখো, এই টোটালটা, তাহলে এটা কি বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাই না? তাহলে এই অতএব যেটা বলার সেটা হচ্ছে যেটাই বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুটা যদি 5 হয় তাহলে এটাও 5, প্রত্যেকটা বাহু 5 করে হবে। তাহলে লক্ষ্য করো, এইটা যদি এই যে বর্গক্ষেত্রের এই যে বাহুটা, ঠিক আছে, সরি, তোমার বৃত্তের যে ব্যাস আছে, এই বৃত্তের ব্যাস মানেই বর্গক্ষেত্রের বাহু। ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। এই জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? যখন বৃত্তের মধ্যে অন্তর্নিহিত বর্গক্ষেত্র, তখন বৃত্তের ব্যাস সবচেয়ে ভালো হচ্ছে ছবি এঁকে নেবে, ছবি এঁকে নিলে দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাস যেটা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, আর এখানে বৃত্তের ব্যাস যেটা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, তাই না? এই যে রেখার দৈর্ঘ্য যা হবে, এই বাহুর দৈর্ঘ্য তাই একই হবে, তাই না? তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। ঠিক আছে? তো আরও কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমরা পরে পরে করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা শুধু বলে দিই, এখানে কিছু অঙ্ক আমরা একটু খানিকক্ষণ পরে করব। যখন বৃত্তের অন্তর্লিখিত যখন বর্গক্ষেত্র বলবে তখন বৃত্তের ক্ষেত্রফল, ভালো করে দেখবে, ছবি আঁকবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বারবার বলছি, বৃত্তের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ভালো করে দেখো, মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত বৃত্ত, তাই না? যখন বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলবে তখন বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হবে 11:7। ঠিক আছে? আমরা অঙ্ক করলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক এই লেখাটাই এখানে লিখছি না, আর সেম এই লেখাটা সেম, মানে যখন বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত বৃত্ত বলবে তখন বৃত্তের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে অনুপাতটা সেটা দাঁড়িয়ে যাবে তোমার
11:14, অর্থাৎ বৃত্তটা হচ্ছে কী হবে, সেম। বৃত্তের ক্ষেত্রফলটা হলো এই দুটোর ক্ষেত্রে 11, এখানে যেটা হচ্ছে তোমার বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, সেক্ষেত্রে এটা হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে 7, যেটা বর্গক্ষেত্রের ভিতরে আছে সেটা হচ্ছে 14। স্বাভাবিক, এটা একটু দেখো না, দেখো এই বৃত্তটা নিশ্চয়ই ক্ষেত্রফল বড় হবে, কারণ বৃত্তর মধ্যে আছে এটা, দেখো এই অংশগুলো তো ফাঁকা আছে, এই অংশগুলো ফাঁকা না, এইগুলো ফাঁকা, তাহলে স্বাভাবিক এখানে বৃত্তর ক্ষেত্রফলটা বড় হবে, সেই জন্য বৃত্তটা 11, এটা হচ্ছে 7। ছবি আঁকবে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এর ক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড়, কারণ দেখো এই যে তার মধ্যে বৃত্ত, তার মানে কি, বৃত্ত যদি 11 হয়, এই যে অংশগুলো ফাঁকা আছে সেই অনুপাতে এটা 14, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 11:7, এটা হচ্ছে 11:14, ঠিক আছে। তো এই মোটামুটি, তারপর যদি কিছু লাগে আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে। আমরা এবার অঙ্কে যাব। ফার্স্ট অঙ্কটা পড়ো, কী বলেছে দেখো। প্রথম অঙ্কটা বলেছে তোমাকে, বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 8√2, তাহলে বৃত্তের ব্যাস কত। দেখো এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই প্রথম করছি আমরা কি করব, ছবি এঁকে নেব। বলছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড়, তাহলে বৃত্ত, তার মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের যে বর্গক্ষেত্র হচ্ছে এটা হলো। এবার বলছে সেই যে বড় মাপের বর্গক্ষেত্র, তার কর্ণ দেওয়া আছে 8√2। এই যে কর্ণ কোনটা, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কোনটা, এইটা দেওয়া আছে কত, 8√2 দেওয়া আছে। তোমাকে বলছে বৃত্তের ব্যাস কী হবে। তাহলে আমরা একটু আগে কনসেপ্ট শিখেছি, দেখো এটাই তো এটা কেন্দ্র, তাহলে এটাই তো ব্যাস না। অতএব আমরা কি করব, যেটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। বৃত্তের ব্যাস সমানই বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে অ্যান্সার কী হবে, 8√2, এটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দুয়েরটা কী বলেছে, বলছে 11 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত, আমি আর ছবি আঁকছি না, এই ছবিতেই করে দিচ্ছি, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি, তাহলে এইটা 2, ঠিক আছে। আগের অঙ্কটা হয়ে গেল, এবার এটা করছি। দেখো এটা বলেছে বৃত্তের মধ্যে 11 সেমি ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না। বলছে 11 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের কর্ণ কত হবে। কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে কর্ণ কোনটা, এইটা। দেখো এখানে দেওয়া আছে 11 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে ব্যাসার্ধ কোনটা, এইটা, এই যে অংশটা, এটা কত দেওয়া আছে, 11। তাহলে এটা যদি 11 হয়, টোটালটা কত হবে, 22। এটাও 11, এটা 11 ব্যাসার্ধ, এটা যদি 11 হয়, তাহলে এইদিকে এটাও তো ব্যাসার্ধ, তাহলে টোটাল কি ব্যাস। তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কত, 22। তাহলে যেটাই ব্যাসের দৈর্ঘ্য সেটাই তো যেটাই বর্গক্ষেত্রের কর্ণ সেটাই তো বৃত্তের ব্যাস, তাই না। তাহলে এখানে কর্ণ চেয়েছে, তাহলে এইটা হচ্ছে কর্ণ, এইটাই হচ্ছে কি বৃত্তের ব্যাস, তাহলে অ্যান্সার কত হবে, 22, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানেই বৃত্তের ব্যাস, সেটা অ্যান্সার হচ্ছে 22। নেক্সট দেখো 3-এর দাগ, বলছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে। তাহলে এইটা একটা বৃত্ত, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এটা কি একটা বর্গক্ষেত্র, তার মধ্যে অঙ্কিত একটা বর্গক্ষেত্র। তাহলে এইখান থেকে এটা 7, ব্যাসার্ধ 7 বলেছে, তাহলে 7 লিখলাম, ক্লিয়ার। এটা যদি 7 হয়, এটাও 7, তাহলে টোটাল যে কর্ণটা কত হলো, 14, ক্লিয়ার। টোটাল কর্ণটা হচ্ছে 14। এবার তোমাকে বলছি বাহুর দৈর্ঘ্য, 4টা বাহু সমান বর্গক্ষেত্র মানে 4টা বাহুই সমান হবে। আমরা এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরলাম, আমাদের বাহুর দৈর্ঘ্যটাই চেয়েছে, তাই না, বাহুর দৈর্ঘ্য চেয়েছে তো, তাহলে এটা ধরলাম এ। দেখো এইটা হচ্ছে কি, বর্গক্ষেত্রের প্রতিটা কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি না, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কী আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা আমরা অলরেডি করেছি, ঠিক আছে। এবার লম্ব কত, এ, দেখো লম্ব এ, ভূমিও এ, তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ কত আছে, 7 আর 7, টোটালটা কিন্তু 14, হ্যাঁ, তাহলে 14 স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার সমান হচ্ছে কত, 196, স্কোয়ারে আছে 14 স্কোয়ার হচ্ছে 196, তাহলে 2a স্কোয়ার সমান কত হচ্ছে 196, 2 এর কেটে দাও একদম, 2 9 18, 2 8 16, তাহলে a স্কোয়ার সমান কত এলো 98, আর বের করার দরকার নেই, অ্যান্সার আমাদের হয়ে গেছে। কেন, দেখো বর্গক্ষেত্রে তোমার কী চেয়েছে কোশ্চেন, সরি এখনো বাহুর দৈর্ঘ্য, এটা ক্ষেত্রফল আমাদের পেয়েছে, যাই হোক বাহুর দৈর্ঘ্য, তাহলে এর মান বের করবো, তাই না, আমাকে তো এর মানই লাগবে, বাহুর দৈর্ঘ্য মানে এ, তাহলে এর মান কী করে পাবো, √98, তাই না, √98। এবার 98টাকে তুমি ভাঙবে, 14 7 98, মানে 7 7 49, 2 98, তাহলে এই 2 7 থেকে কী আসবে, একটা 7 বেরিয়ে আসবে আর √2, তাহলে অ্যান্সার হচ্ছে 7√2, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7√2, ক্লিয়ার। এটা যদি মনে রাখতে পারো, আরেকটু বলেছি,
এভাবে তো আমরা করতে মানে তোমার এটা হচ্ছে প্রসেস একদম ব্যাসার্ধ 7 ছিল, 7 যদি এটা হয় তাহলে এটাও টোটালটা ব্যাস হচ্ছে কত 14। আমরা যেহেতু এটা 90 ডিগ্রি আছে মানে বর্গক্ষেত্রের প্রতিটা কোণ তো 90, তাহলে আমরা কী করলাম পিথাগোরাসের উপপাদ্য কাজে লেগে আমরা একদম বের করলাম এর মান কত, মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7√2। এটাকে আরেকটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়। এই যে যখন যদি এভাবে পাও কখনো যে ব্যাসার্ধ দেওয়া আছে, কোনো অঙ্কে ধরো ব্যাসার্ধ দেওয়া আছে, তার বর্গক্ষেত্র মানে এই টাইপের যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, সেক্ষেত্রে তোমরা সরাসরি একটা যদি সূত্র মনে রাখতে পারো সেটা হচ্ছে ব্যাসার্ধ বাহুর দৈর্ঘ্য যদি বলে তাহলে আমরা সরাসরি ব্যাসার্ধ √2 বসাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যদি বাহুর দৈর্ঘ্য চাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ √2। এই ব্যাসার্ধ বলতে কি r√2। ক্লিয়ার? ব্যাসার্ধ দেখো বাহুর দৈর্ঘ্য হচ্ছে কোনটা r√2, ব্যাসার্ধ এখানে লিখলাম r√2, তাহলে r এর মানে অঙ্কে কত ছিল, ব্যাসার্ধ 7 দেওয়া ছিল, তাহলে 7√2 সরাসরি যদি মনে রাখতে পারো এটাও করতে পারো। ঠিক আছে, যদি বাহুর দৈর্ঘ্য দেখো যে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে এবং সেখানে তোমাকে ব্যাসার্ধ দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য চাইছে, তোমরা সরাসরি r√2 করতে পারো। ঠিক আছে, মানে এখানে অ্যান্সার যেহেতু তোমার ব্যাসার্ধ 7 ছিল তাহলে অ্যান্সার হচ্ছে 7√2। ঠিক আছে, এটা মনে রাখতে পারো, যদি মনে রাখতে পারো তাহলে তুমি মুখে মুখে করতে পারবে, নাহলে তোমার প্রসেসে করবে। ক্লিয়ার? 4 দেখো, এই যে 4-এর অঙ্কটা, আমরা 4-এর অঙ্কটা এখানেই করছি কারণ এই টাইপের আছে। বলছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের, দেখো আমি এই ছবিতেই কাজটা করছি, বলছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত 5√2। আমি এগুলো মুছে দিচ্ছি, যেগুলো ছিল মানগুলো মুছে দিলে তো হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে 5√2, কোনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5√2, তাহলে প্রত্যেকটা বাহু সমান বর্গক্ষেত্রের 5√2 করে। ক্লিয়ার? বলছে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে এটা এই মানটা চাইছে ঠিক উল্টোটা, আগেরটা ব্যাসার্ধ দেওয়া ছিল বাহুর দৈর্ঘ্য চেয়েছিল, এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাসার্ধ চেয়েছে। প্রথম হচ্ছে তোমরা প্রসেসে করবে। ঠিক আছে, প্রসেসে করলে কি হবে, এই সূত্রতেই বসাচ্ছি, এটাও সেম। দেখো প্রথম প্রসেসে করি, যদি প্রসেসে করি তাহলে এখানেই আমাদের চলে আসছে। দেখো এটা 4 দেখে তো, দেখো লম্ব স্কয়ার, ধরো এটা হচ্ছে কি কর্ণ মানে অতিভুজ এখানে, তাহলে লম্ব কত আছে 5√2, তাহলে 5√2 স্কোয়ার প্লাস 5√2 স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। আমাদের এখানে অতিভুজের মানটা বের করতে হবে, তাই না, অতিভুজ স্কোয়ার। তাহলে 5√2, 5 5 25, 5 স্কোয়ার কত 25, আর √2 × √2 কত হবে, √2 × √2 কত হবে, গুণ করলে কত হবে 2 হবে তো। তাহলে এটা আলটিমেট দেখো 25 আর 2 কত 50, তাহলে 50, এটাও 5√2 স্কোয়ার, √2 স্কোয়ার করলে কত হবে, এটাও 50 হবে, সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ তাহলে 50 100 সমান অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ সমান √100 হবে, মানে কত হবে 10। বুঝতে পারলে কিনা বলো? তাহলে অতিভুজ বেরালো 10, তোমাকে অতিভুজ 10 কিন্তু ফার্স্ট অপশান থাকবে। তোমার অতিভুজ যখন 10 বেরাচ্ছে, অতিভুজ বলতে কোনটা, এখানে হচ্ছে কর্ণটা, তাই না, তাহলে এটা 10 বেরালো, তুমি অ্যান্সার প্রথম অপশান যে 10 থেকে তুমি মেরেই চলে আসবে। কিন্তু এখানে বলছে ব্যাসার্ধ কত, তাহলে এই টোটালটা 10, তাহলে কত ব্যাসার্ধ কত 5, তাই না। ব্যাসে অতিভুজ বলতে এখানে হচ্ছে কর্ণ, যেটাই কর্ণ সেটা হচ্ছে ব্যাস, ব্যাস মানে হচ্ছে কত 10, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত 5। ঠিক আছে, অথবা যেটা আগের অঙ্কের মতো করেছি যদি মনে রাখতে পারো, তাহলে একটু আগে বলেছিলাম কি, যদি কোনো অঙ্কে দেওয়া থাকে এই টাইপের থাকে অঙ্ক, যে যেখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য চেয়েছে, ঠিক আছে, মানে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বারবার বলছে লক্ষ্য করতে হবে, যদি তোমাকে যে ধরো ব্যাসার্ধ দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য চেয়েছে বা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে সেটা সেক্ষেত্রে কী বললাম, ব্যাসার্ধ, তাহলে কী হচ্ছে দেখো ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক আছে, r√2 আমরা একটু আগে বললাম, তা r√2 মানেই হচ্ছে এই কোশ্চেনে কত হচ্ছে 5√2। ঠিক আছে, আর √2 মানেই যেটা বর্গক্ষেত্রের বাহু, বললাম না যে ব্যাসার্ধ √2 যেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এই √2 কেটে দিলে দেখো আর এর মান সরাসরি 5 চলে আসছে, আর এর মান 5 চলে আসছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে যদি কেউ মনে রাখতে পারে, বারবার বলছি যে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে যখন হবে, যে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে যখন তোমাকে অঙ্কে কী দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য চেয়েছে, সেক্ষেত্রে আমরা কী মনে রাখবো, যে ব্যাসার্ধ √2 সমানই হচ্ছে বাহুর দৈর্ঘ্য যেটা থাকবে। ঠিক আছে, এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5√2, এই অঙ্কে কী দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা r√2 মানেই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে √2 কেটে গেল, আর এর মান হচ্ছে কত 5, তাহলে ব্যাসার্ধ সরাসরি আমরা বের করে ফেললাম 5। ঠিক আছে, নেক্সট অঙ্কটা পড়ো, 5-এর অঙ্ক কি বলেছে,
দেখো 5-এরটা দেখো, বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে এই বৃত্তের এটা কি অন্তর্লিখিত বর্গক্ষেত্র, যার ব্যাসার্ধ কত দেওয়া আছে 14, ব্যাসার্ধ কত 14, এটা যদি 14 হয় এটাও 14, তাহলে টোটালটা কত 28। আচ্ছা, তোমাকে চাইছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়ার জন্য তোমাকে কি লাগবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, আগে বাহুর দৈর্ঘ্য লাগবে। আমরা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মান, এটা যদি বাহু ধরি এ, এটা এ, তাহলে আমাদের কি লাগবে, প্রথম বাহুর দৈর্ঘ্য লাগবে, দিয়ে কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহুর কি স্কোয়ার করে দেবো। ঠিক আছে, মানে এ স্কোয়ারের মান দরকার আলটিমেট। ঠিক আছে, বাহু স্কোয়ার দরকার। তো যাই হোক, আমরা প্রথমে এর মানটা বের করি। তোমাকে দেওয়া আছে এটা 14টা, মানে টোটালটা কত 28। একই কনসেপ্ট, এটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে লম্ব এটা ভূমি সমান অতিভুজ স্কোয়ার, 28 স্কোয়ার 14 টোটালটা 28। 28 স্কোয়ার কত হবে 784 স্কোয়ার, ভালো করে মনে রাখতে হবে। তাহলে 2 স্কোয়ার সমান হচ্ছে 784, কাটাকাটি করি, 2 3 6, 2 9 18, 2 2 4, তাহলে এ স্কোয়ারের মান কত দাঁড়ালো 392। আমি একদম সরাসরি এ বাহুর দৈর্ঘ্য মানে এর মান আর বের করার দরকার নেই, আমাদের বাহুর দৈর্ঘ্য যেহেতু এ ধরেছি, তার মানে কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, এ স্কোয়ারের মানই বেরিয়েছে দেখো 392, সরাসরি আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে গেছে। ক্লিয়ার, আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছিল, তো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ার বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ারই তো বেরোলো 392 হলো। এটা প্রথম যখন কনসেপ্টগুলো একটু বলছিলাম, দুটো পয়েন্ট বলছিলাম না, এভাবেও করতে পারো। আরেকটা বিষয় হচ্ছে আমরা সেই সূত্র দিয়ে সরাসরি, ওটা মনে রাখাটাই সবচেয়ে ভালো। বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত, তাহলে দুটো কনসেপ্ট বলছিলাম যে বৃত্তের একটা অন্তর্লিখিত আর একটা হচ্ছে বৃত্তের পরিলিখিত। এই বৃত্তের অন্তর্লিখিত যে বলছে না বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে সেই অনুপাতটা কত ছিল, বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যখন গল্প আসবে এই সূত্রটা মাথায় নিয়ে আসবে যে বৃত্তের ক্ষেত্রফল ইজ টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 11:7। ঠিক আছে, একটু আগে বলেছি যে বৃত্তের ক্ষেত্রফলটা অলওয়েজ হচ্ছে 11, মানে অনুপাতে 11, আর বর্গক্ষেত্রটা হচ্ছে 7। কেন দেখো, আগে বড় বড় কোনটা, এখানে বৃত্ত, এইটুকু যদি মানে কোনো কারণে যদি গুলিয়েও যায় তাহলে ভাবছি বৃত্তটা তো বড়, বর্গক্ষেত্র তার মধ্যে আছে, তাহলে বর্গক্ষেত্রটা হচ্ছে কত 7। এবার তোমার প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র। যাই হোক, তোমাকে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে, কারণ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে মানে আমরা কী পাবো, বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে বের করছি, কোথায় করি, এখানে করছি, লক্ষ্য করো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে আর এর মান কত 14। ঠিক আছে, আর এর মান এই অংশটাটি এটি করছে, আর এর মান হচ্ছে 14। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার, তাহলে পাইয়ের মান কত 22/7, আর এর মান কত 14 দেওয়া আছে, না ব্যাসার্ধ কত 14ই দেওয়া আছে, তাহলে 7 2 14, 14 দিয়ে 28, আর 22 গুণ করলে কত হচ্ছে 28 দিয়ে 56, 616। এটা কার ক্ষেত্রফল বেরালো, বৃত্তের ক্ষেত্রফল। তার মানে এই কোশ্চেন অনুযায়ী 11-র মানই কত 611, মানই হচ্ছে 616। বুঝতে পারলে কিনা বলো। একটু আগে বললাম যে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 11:7। তাহলে আমি ব্যাসার্ধ থেকে বৃত্তের ক্ষেত্রফল পাবো, কারণ ব্যাসার্ধ যদি জানি তাহলে সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থেকে পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, সেখান থেকে আমরা পেলাম কত 616। তার মানে 11-র মানই 616। তাহলে 11-র মান যদি 616 হয়, 7-এর মান কত বের করতে হবে, দিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 11 কত দিয়ে গুণ করতে 616 হয়েছে, তাহলে 616কে আলাদাভাবে তুমি 11 দিয়ে ভাগ করতে পারো। 11 5 55, 11 6 66, 56 দিয়ে, তাই তো। তাহলে এই কেউ 56 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে 742, 7 5 35, 39, 392। দেখো অ্যান্সার 392 এলো, তাই না, এটা এসেছিলো অ্যান্সার 392। ক্লিয়ার, এইটা তোমরা চেষ্টা করবে এইটা মনে রেখে করার। ক্লিয়ার, যখন বৃত্তের অন্তর্লিখিত বা বৃত্তের পরিলিখিত বলবে তখন তোমাদের কি করব, মানে কী করতে হবে, তখন এই সূত্র মনে রেখে তোমাকে ক্ষেত্রফল দিয়ে করতে হবে। ক্ষেত্রফলের অঙ্ক মানে এটা দিয়ে করবে। ঠিক আছে, নেক্সট 6টা এই প্রসেসটা করতে পারো, যেটা বাঁ দিকে করছিলাম 6-এর অঙ্ক। আচ্ছা, 6টা বলছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের বাহু 7 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত। দেখো এই অঙ্কটা তুমি যদি প্রসেসে করো কত বড় হবে দেখো, কিন্তু আমরা
এতে করো। ক্ষেত্রফলের গল্প বলেছে, ভালো করে শুনবে। ক্ষেত্রফলের গল্প বলছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহু বলতে এ, বর্গক্ষেত্রের বাহু বলতে আমরা এ ধরি তো। তাহলে এর মান কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে কত? 7। ভালো করে দেখো, এর মান কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে 7। তোমাকে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 7 হয়, ভালো করে একটু বুঝো তো, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 7 হয় তাহলে ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার। তাহলে কত হবে? 7 × 7, 7 স্কোয়ার মানে কত হবে? 49। ক্লিয়ার? তাহলে বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 7, তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্রফল আনা আছে 7 স্কোয়ার। এটা জাস্ট করার জন্য করছি। 7 স্কোয়ার মানে কত? 49। তাহলে একই রকম এর অনুপাত কত? 11:7। বৃত্তের ক্ষেত্রফল কোশ্চেনে চেয়েছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 11:7। সবসময় এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই কোশ্চেনে দেওয়া আছে তোমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করলাম 49। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 49 হয়, তার মানে আমরা বলতে পারি 7-এর মানে 49। 7-এর মানে কত দিয়ে গুণ করলাম? 7 দিয়ে গুণ করলাম তো। তাহলে 7-এর মান যদি 49 হয়, 11-এর মান কত হবে? একেও 7 দিয়ে গুণ করো, 11 মান কত হবে? 77। বুঝতে পেরেছ? যদি অসুবিধা হয় 2-3বার দেখবে, সমস্যা থাকার কথা না। তাহলে অ্যান্সার হচ্ছে 77। এবার তোমরা যে প্রসেসটা আগে করেছিলাম এখান থেকে করতে পারো, মানে যেটা ডিটেল যেটা বুঝিয়ে মানে পিথাগোরাস উপপাদ্যে যেটা করছিলাম সেটা তোমরা ঘরে প্র্যাকটিস করতে পারো। কিন্তু আমার মনে হয় যে পরীক্ষায় এলে তোমাদের 11:7 আর যেটা হচ্ছে তোমার বৃত্ত বর্গক্ষেত্রের যেটা অন্তর্লিখিত আছে বৃত্ত, সেটা সেক্ষেত্রে 11:14। এই দুটো সূত্র দিয়ে তোমাদের করা উচিত। ক্ষেত্রফল সংক্রান্ত যা আসবে এগুলো প্র্যাকটিস করে 11:7 এটা দিয়েই করা ভালো। ঠিক আছে? নেক্সট 7-এর দাগ। সাতেরটা বলছে 88 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের। দেখো এটা সরাসরি আবার ক্ষেত্রফল, আগের দুটো তাও বের করতে হলো। 7-এর অঙ্কে একেবারে সরাসরি তোমাকে দেওয়া আছে। এইটা তুমি প্রসেসে করতে যাবে, একটু বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। ঠিক আছে? তোকে সূত্র মনে রাখলে একদম এক লাইন হচ্ছে। দেখো বলছে 88 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 88, একদম সরাসরি দেওয়া আছে। দেখো তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 88। তাহলে বৃত্তের ক্ষেত্রফল 88 যদি দেওয়া থাকে, পুরোটা পড়ি। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আলটিমেট কোশ্চেন চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই তো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এই যে সূত্র এই যে লিখছি 11:7, এটা কিন্তু বারবার বলছি। কি বলছি? যেটা হচ্ছে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্র, সেক্ষেত্রে কিন্তু 11:7। যখনই এই জিনিসটা বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কত? এই একই বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত হয়ে যাবে 11:14। ঠিক আছে? যেহেতু বর্গক্ষেত্র এখানে বড়, সেজন্য বর্গক্ষেত্র হয়ে গেল কত? 14। হ্যাঁ, এটা আমরা পরে করবো এই কনসেপ্টটা। ঠিক আছে? এখন আমরা এটা দিয়ে করছি। তাহলে এটা কত? 11:7। ঠিক আছে? যখন আমরা বৃত্তের ভেতরে অঙ্কিত বর্গক্ষেত্র, তখন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হতো 11:7। ঠিক আছে? বারবার রিপিট করছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল 88। দেখো তাহলে 11-এর মান হচ্ছে 88। বৃত্তের ক্ষেত্রফল 88, তাহলে 11-এর মান যদি 88 হয়, তাহলে 11 × 88, তাহলে 7 কত হবে? একে 8 দিয়ে গুণ করছি, মানে একে 8 দিয়ে গুণ করবো, অ্যান্সার হচ্ছে কত? 56। এটা করার দরকার ছিল কি? মুখে হতো, শুধু বোঝানোর জন্য। তুমি যখন করবে পরীক্ষায় কী করবে? যে এখানে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রথম দেখবে যে কোন ছবিটার কথা বলছে, দেখলে তারপর তোমাকে দেখতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল বলছে, মানে তোমার বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে তুমি জানো, তোমার মাথায় আছে যে বৃত্তের ক্ষেত্রে যাই হোক না, বৃত্তেরটা হচ্ছে 11। তাহলে 11-এর মান যদি 88 হয়, তাহলে 11 × 88, তাহলে এখানে তোর কত হবে? 11:7। তাহলে 7-এর মান কত হবে? 56। ঠিক আছে? নেক্সট এইখানেই 8-এর দাগেটা করছি। একই অঙ্ক বলছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের, এটাও সেই বৃত্তের মধ্যে অঙ্কিত। তাহলে এখানে অনুপাতটা কত হবে? 11:7, এটাই হবে। তোমাকে এখানে মানে সরাসরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বলা আছে। তার মানে এটা তো বর্গক্ষেত্র, তাহলে এটা কত? 98। এটা কত? 98। কত দিয়ে গুণ করতে হলো? 14 × 7 = 98। নামটা মুখস্থ রাখবে। ঠিক আছে? 7 × 14 = 98। তাহলে একেও 14 দিয়ে গুণ করতে হবে। তাহলে 14 দিয়ে গুণ করলে কত হবে? 14 × 14, 14 × 14 কত হচ্ছে? 154 বর্গসেমি। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হচ্ছে 154 বর্গসেমি। নেক্সট দেখো 9-এর দাগ। বলছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ব্যাসার্ধ 11 হলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত? ঠিক আছে? এবার বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত কি বলেছে? সবচেয়ে বড় মাপের বৃত্ত। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, এর মধ্যে সবচেয়ে বড় মাপের বৃত্ত যেটা হবে সেটা আঁকতে বলেছে।
এই চিত্রে কী দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কত? 11। তাহলে ব্যাসার্ধ কোনটা? এইটা, এখানে 11। এটা কিন্তু নেবে না, হ্যাঁ, কারণ কি দেখো এটা বৃত্ত ক্রস করে যাচ্ছে, তাই না? যদি কর্ণ নিই আমরা, তাহলে এইটা হচ্ছে কত? 11 দেওয়া আছে। তোমাকে কোশ্চেন কী চেয়েছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমরা প্রথমেই বলেছি যে ব্যাসার্ধ যদি 11 হয় তাহলে ব্যাস কত হবে? এটাও 11, তার ডবল, ব্যাসার্ধের ডবল, তাহলে কত হচ্ছে? 22। আবার আমরা এটাও শিখেছি যে তোমার যখন বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত বৃত্ত বলবে তখন তার ক্ষেত্রে যেটাই বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বর্গক্ষেত্রের ব্যাস কত আছে, সরি বৃত্তের ব্যাস কত আছে? 22। তাহলে বর্গক্ষেত্রের বাহুও কত হবে? 22 হবে। ঠিক আছে, 9 গেল। 10 দেখো বলছে 9 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে, 9 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, এটা হচ্ছে 9 সেমি বাহু, এটা 9 পত্রে 9 করে। এর মধ্যে সবচেয়ে বড় মাপে যে বৃত্ত আছে, সবচেয়ে বড় মাপে যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য আছে 9, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 9 হয়, উল্টো দেওয়া আছে আর আগের অঙ্কটার, এটা যদি 9 হয় তাহলে ব্যাসও কত হবে? 9 হবে। তো বাহুর দৈর্ঘ্য যেটা সেটাই তো এখানে ব্যাস, তাহলে এটা কত হবে? টোটালটা কত? 9। তাহলে টোটালটা যদি 9 হয় তাহলে হাফ করে দাও। ব্যাসার্ধ চেয়েছে, এখানে তো ব্যাস চাইনি, চেয়েছে কি তোমাকে? ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? 9/2। এটা হাফ, এটা হাফ, তাহলে টোটালটা 9, তাহলে 9/2। আর এর মান হচ্ছে 9/2 মানে কত হবে? 4.5। 4.5। ঠিক আছে। 11 বলছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ব্যাসার্ধ যদি 8 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো আবার ক্ষেত্রফলের সেই গল্প। ঠিক আছে, আবার কী দেওয়া আছে? ক্ষেত্রফল। এটা কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটু লক্ষ্য করো, বৃত্তের ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে। আর এর মান কত দেওয়া আছে? 8 না কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 8। তাহলে আর এর মান যদি 8 হয় তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কী করে পাবো? পাই আর স্কোয়ার। তাহলে পাই হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে কি 8 × 8 মানে একদম 64। 8 স্কোয়ার মানে 64 লিখে দিচ্ছি। ঠিক আছে, 64। ঠিক আছে, এটা দেখো কাটাকাটি যাচ্ছে না, থাক, যদি কাটাকাটি না যায় কোনো সমস্যা নেই, রেখে দাও। ঠিক আছে, এবার এই অঙ্কের ক্ষেত্রে আমি যখন ক্ষেত্রফল পাবে তোমরা কি বলেছিলাম যে তুমি লক্ষ্য করো যে বৃত্তের মধ্যে অঙ্কিত বর্গক্ষেত্র না বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত বৃত্ত বলেছে। তাহলে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত যখন বৃত্ত হবে তখন কি করব? অনুপাতটা কত হয়? তার ক্ষেত্রফলের 11:14। বৃত্তের ক্ষেত্রফল 11 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? 14। তাহলে কোশ্চেন অনুযায়ী তোমাকে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে তো, জায়গা হবে না, আমাকে একটু মুছে দিই। তাহলে কোশ্চেন অনুযায়ী তোমাকে দেওয়া আছে 11:14। কোশ্চেনে 11-র মান দেওয়া আছে কত? 22/7 × 64 দেওয়া আছে কি না? 11-র মান দেওয়া আছে এইটা। এবার আমরা এই ক্ষেত্রে কী করব? এটা তো গুণ করে আসছে না, একটু অড টাইপের আছে, তাই না? যেহেতু কাটাকাটি হয়নি, আমরা এটা কী করব? ঐকিক নিয়ম যেরকম করি ওইভাবে করে নিচ্ছি, বিষয়টা একই। তার মানে এখানে কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে 11-র মান কত? 22/7 × 64, এটা দেওয়া আছে। তাহলে 11-র মান যদি হয় এটা, তাহলে 1-এর মান কত হবে? এই 11টা নিচে আসবে, মানে এইখানে নিচে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এই 11টা নিচে লিখলাম না, এই 11 মানে নিচে আসবে। তোমাকে কার মান চাইছি? 14-র মান। তাহলে 14-র মান কীভাবে বেরোবে? শুধুমাত্র এইখানেই × 14 করে দিচ্ছি, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে কাটাকাটি করো। 11 2 22, 7 2 14, তাহলে অ্যান্সার কত আসছে? 2 2 4, 64 4 কত? 256। 64 4 হচ্ছে 256। ঠিক আছে, এটা এখানে করা যায়নি, মানে অসুবিধা হচ্ছে যদি ধরো এরকম থাকতো 11-র মান 22, তাহলে 11 2 22, 14 2 28 হতো। কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছিলো, আমরা যেহেতু কাটাকাটি হয়নি, আমরা 11-র মান যদি এটা হয় তাহলে 1-এর মান কত হবে? 11টা নিচে আসবে, 14-র মান কত হবে? × 14 করে দিলাম, অ্যান্সার চলে এলো 256। ঠিক আছে, তোমরা ক্ষেত্রফল অঙ্কগুলো সবগুলো কী করবে? এই অনুপাত দিয়ে করার চেষ্টা করবে, তাহলে ইজিলি হবে। ঠিক আছে, নেক্সট দেখো কত গেল? 11। 12 অঙ্ক দেখো, বলছে 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মতো অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত কী আছে? এটা বেরিয়ে যাচ্ছে, এগুলো সব সেম আসবে আর কি। যাই হোক, এর কত দেওয়া আছে? 28 সেমি বাহু। তাহলে বাহু দেওয়া আছে কত? 28। এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? 28 বলা আছে তো। তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 28 হয়, আগে দেখি কোশ্চেনটা কী চেয়েছে? বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফলের গল্প মানে কি? তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি 11 হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি লিখলাম না, 14 হবে। আমরা এতক্ষণ এটাই করছি। তাহলে তোমাকে এখানে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি
বাহু বলতে এ, হ্যাঁ, এ যদি 28 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কত হবে 28 স্কোয়ার, 28 স্কোয়ার মানে কত, এতক্ষণ করছি আমরা 784। ক্লিয়ার? তার মানে কোশ্চেন অনুযায়ী তোমাকে, এটা তো কি প্রথমটা কি বৃত্তের ক্ষেত্রফল, পরেরটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরোলো 784, তার মানে এটা হচ্ছে 784। ঠিক আছে, 14 মান যদি 784 হয় তাহলে একে কী করবো, সে আগেরটার মতো যে করতে দেখিয়ে দিচ্ছি, নাহলে এখানে গুণ করে হতো। বিষয়টা এরকম, 14 মান 784, একের মান বাই 14 নিচে আসবে, 11-র মান চেয়েছে তাহলে ইন্টু 11। ঠিক আছে, এখানে কাটাকাটি হলে চলে আসবে, দেখবে 14 5 70, 14 6 84, 56 11 গুণ করলে 56 মানে 616, তাহলে অ্যান্সার হচ্ছে 616। ঠিক আছে, দেখো এখানেও করা যেত, তুমি যদি করতে পারো কীভাবে, 784কে যদি মুখে মুখে ভাগ করতে পারতে হয়ে যেত 14 5 70, 14 6 84। ঠিক আছে, জাস্ট আগের অঙ্কটা করেছিলাম বলে এটা দেখিয়ে দিলাম কীভাবে হলো, আগের অঙ্কটা হয়তো অনেকে বুঝতে পারোনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রসেসটা এটাই, আমরা এখানে যেহেতু মুখে মুখে কেটে যাচ্ছে সেটা করে দিচ্ছি। 14 5 70, 84 থাকছে, 14 6 84, তাহলে একেও 56 দিয়ে গুণ করবো, 56 11 গুণ করলে কত হচ্ছে 616, তাহলে এইটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে কত 616, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি। 12, নেক্সট 13, বুঝতে পারছো তো নাকি? দেখো একটা কথা হচ্ছে, আমি মিশিয়ে করাচ্ছি অনেকগুলো অঙ্ক, যেরকম কিছু অঙ্ক আছে যেগুলো চঞ্চল ঘোষে আছে, যেগুলো হচ্ছে সুবিধাতে নেই, আমি দুটো বই হচ্ছে মিশিয়ে করাচ্ছি যাতে কোনো অঙ্ক যাতে না ছাড় যায়। ঠিক আছে, তোমরা করে দেখবে যে এর আমি যে নোটটা করাচ্ছি, নোটটা করার পরে তোমরা দেখবে যে চঞ্চল ঘোষ হোক বা সুবিদাস হোক কোনো অঙ্ক আটকাচ্ছে কিনা। হ্যাঁ, আমি একদম থ্রো ওই শুধু সুবিদাস যেগুলো আছে পরপর করি ওরকম নয়, আমি টাইপও সাজিয়ে দেখবে, পরপর টাইপগুলো সাজানো আছে। ঠিক আছে, 13, 13টা দেখো বলছে 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল। একই অঙ্ক, ঠিক আছে, এই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত বৃত্ত। এবার এখানে সেই ক্ষেত্রফলের গল্প মানে কি 11:14, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 11 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 14। এখানে কার ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কত 784, আগের অঙ্কটার মতো একদম সরাসরি মান 14 5 70, 14 6 84, তাহলে একেও 56 দিয়ে গুণ করলে অ্যান্সার চলে আসবে 616। আগেটা মান ছিল সেখান থেকে ক্ষেত্রফল বের করে করতে হচ্ছিলো, এখানে সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে, সেই জন্য আমাদের কিছু করতে হলো না, একদম বসিয়ে দিলাম যে 14 মানে 784 দেওয়া আছে সরাসরি, তাহলে 11 মান কত হবে 616। ঠিক আছে, আমাকে অনেকে বলছে যে আমি পড়ানোর সময় কোনো গল্প গুজব কিছুই করি না, পরপর পড়িয়ে যাই। ঠিক আছে, কিছু করার নেই, আমাকে কম সময়ে বেশি অঙ্ক করতে গেলে গল্প করলে হবে না। ঠিক আছে, সামনে এক্সাম আছে, পরপর অনেকগুলো এক্সাম আছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, এখানে এই ছবিতে 14টা করে দিচ্ছি। দেখো 14 বলেছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল। একই অঙ্ক 11:14, এগুলো প্র্যাকটিস, মানে এতগুলো অঙ্ক টাইপ একটু একটু করে সামান্য পার্থক্য আছে, অনেকগুলো অঙ্ক একসঙ্গে দেওয়া আছে যাতে তোমাদের প্র্যাকটিস করতে করতে 11:7, 11:14 এগুলো যাতে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে তোমাকে বলেছে বৃত্তের ক্ষেত্রফল 88, তাহলে বৃত্তের ক্ষেত্রফল 88 মানে 11 মানে 88, তাই না? তাহলে 11 88, আর তাহলে এটা 8 দিয়ে গুণ করলে একেও 8 দিয়ে গুণ করবে, 14 কত 112, নামটা মুখস্থ রাখবে না, হলে 14কে 8 দিয়ে তোমাদের গুণ করতে হবে আলাদা করে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 112 বর্গ সেমি। ক্লিয়ার? নেক্সট দেখো 15, বলছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বলেছে, অন্তর্বৃত্ত, আর একটা বর্গক্ষেত্রের পরিবৃত্ত, দুটো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু হ্যাঁ একটু বড় ছোটো হলো, এটা হচ্ছে তার পরিবৃত্ত। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা বাহু ধরছি এটা যদি হয় প্রত্যেকটা তাহলে কী হবে এখানেও প্রত্যেকটা বাহু বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান হলো। এবার তোমাকে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে অনুপাত, তাহলে আমরা প্রথম এই ছবিটার ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করব? আমরা জানি যে এখানে যেটাই বাহুর দৈর্ঘ্য সেটাই কি এখানে ব্যাস। বর্গক্ষেত্রে যেটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত হবে তার ক্ষেত্রে যেটাই বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে কি তার ব্যাস। তার মানে আমরা বলতে পারি 2r মানে কি, 2r বলতে কি ব্যাস, আর মানে ব্যাসার্ধ, 2r তার ডবল হচ্ছে ব্যাস, তাই না? তাহলে 2r অর্থাৎ এইটা আর কি, তাহলে 2r মানেই কি এখানে ব্যাস বাহু আর কি, সরি বাহু।
বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আরেকবার বলছি দেখো, বাহুর দৈর্ঘ্য হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে। তাহলে যেটাই বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে তার ব্যাস, ঠিক আছে। এটা কেন্দ্র, এটা হচ্ছে টোটালটা কি ব্যাস। আমাদের লাগবে কি ব্যাসার্ধের অনুপাত, তার মানে আর এর মান বের করবো। আমাদের যে কোনো হয় এই পার্টটা অথবা এই পার্টটা, ঠিক আছে। এটা কেন্দ্র, কেন্দ্র থেকে যে কোনো একদিকে আমাদের মানটা লাগবে, অর্থাৎ ব্যাসার্ধ কী হবে a/2, ঠিক আছে। টোটালটা যদি এ হয় তাহলে এটা কী হবে a/2, আর এটাও হবে কি a/2। তাহলে আর এর মান বেরোলো এই ছবির ক্ষেত্রে a/2। এবার আমরা এটাই আসি, এটার ক্ষেত্রে লক্ষ্য করো যে যখন বর্গক্ষেত্রে মানে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রে তখন আমাদের কি করব, আমরা তার কর্ণটাই হচ্ছে কি, এই যে কর্ণ আছে কর্ণটাই হচ্ছে কি তার ব্যাস, ঠিক আছে। কর্ণটাই হচ্ছে ব্যাস, এটা কেন্দ্র, ঠিক আছে। তাহলে এখানে বাহু যদি এ হয় তাহলে কর্ণ কী হবে a√2। আমরা জানি যে বর্গক্ষেত্রে যদি বাহু যদি এ হয় তাহলে কর্ণ হচ্ছে a√2। তাহলে টোটালটা হচ্ছে a√2, টোটালটা এটা হচ্ছে a√2। তার মানে আমাদের লাগবে কোনটা ব্যাসার্ধ, হয় এই পার্টটা নাহলে যে কোনো এদিকের পার্টটা। তাহলে কী করবো, শুধুমাত্র তার হাফ করে দিলে তার ব্যাসার্ধ হয়ে যাবে, তাই না। ব্যাস যদি a√2 হয় তাহলে ব্যাসার্ধ কী হবে a√2/2। তাহলে এখানে ব্যাস হচ্ছে, ব্যাস বলতে টোটালটা নিচ্ছি, ব্যাস যদি আমাদের a√2 হয় তার মানে আমাদের লাগবে আর এর মান, তাহলে হবে কত a√2/2, এই দুইটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাসার্ধ বেরোলো a/2, এখানে ব্যাসার্ধ বেরোলো a√2/2, ঠিক আছে। আমাদের কাজ কি, এই ব্যাসার্ধের অনুপাত বলেছে, তাহলে প্রথমটা হচ্ছে a/2 আর পরেরটা হচ্ছে a√2/2। এই দুই কেটে গেল, এ কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 1:2, ঠিক আছে 1:2। তাহলে এর অ্যান্সার হচ্ছে 1। দেখো এগুলো আমাদের পরীক্ষায়ও আসতে পারে সরাসরি, যে একটি বৃত্তের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত নির্ণয় করো। তোমাকে এটা মনে রেখেই তো, তুমি এত কষলে কিন্তু হবে না। কেন, এটা দিয়ে এটাও না পরীক্ষা হয়তো এটা দেবে না, এর উপর মানে এটার উপর বেস করে তোমাকে অঙ্ক দেবে করতে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ পর আমরা সেই অঙ্কগুলো করব, ঠিক আছে। তুমি এটা বের করবে তারপর অঙ্ক করবো, অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে। সেই জন্য আমাদের করতে হবে কি, যে আমাদের যখনই দেখবো যে একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত দিচ্ছে, আমাকে সরাসরি মনে রাখতে হবে যে সেটা হচ্ছে 1:2। ক্লিয়ার। এরপরে যেটা অঙ্ক আছে ওটা করছি না, শুধুমাত্র বলছে একটি বর্গক্ষেত্রে একই অঙ্ক, এটা ব্যাসার্ধ চেয়েছিল, পরের অঙ্ক চেয়েছে ক্ষেত্রফলের অনুপাত। আমরা জানি, আমরা এর আগে করেছি অলরেডি, যে ব্যাসার্ধের যেটা অনুপাত হয় ক্ষেত্রফলটা কী করবো, শুধুমাত্র তার স্কোয়ার করে দিব, ঠিক আছে। বর্গ করলে হয়ে যাচ্ছে, কেন না আমরা জানি তোমার বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি πr², তাহলে উভয় পক্ষ থেকে পাই কেটে যাবে। তো যাই হোক, তোমার হচ্ছে ব্যাসার্ধের যেটা অনুপাত আছে ক্ষেত্রফলের যদি অনুপাত চায় শুধুমাত্র কী করবো, বর্গ করবো। তাহলে এটা বেরিয়েছে 1:2, পরের অঙ্কটা কী হবে, শুধুমাত্র তার বর্গ করে দেব। ক্লিয়ার। তাহলে অ্যান্সার কত হবে 1:2, 1কে দুবার গুণ করলে 1, √2কে দুবার গুণ করলে 2, 1:2। এটা হচ্ছে অ্যান্সার 1:2, ঠিক আছে। এটা 16 গেল। এরপরে দেখো 17 অঙ্কটা, 4টা অঙ্ক কাছাকাছি রেখেছি, 4টা অঙ্ক টাইপগুলো খানিকটা সেম। 17 দেখো, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। এখানে বৃত্তের পরিলিখিত অর্থাৎ বাইরে, বৃত্তের পরিলিখিত এবং বৃত্তের অন্তর্লিখিত, ঠিক আছে। বৃত্তের অন্তর্লিখিত ভেতরে, ঠিক আছে। তো এই যে দুটো আমরা ছবি অঙ্কন করলাম, এদের বলছে এদের পরিসীমার অনুপাত, ভালো করে অঙ্কটা বুঝবে, এদের পরিসীমার অনুপাত চেয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা কাজ হচ্ছে, পরিসীমার যদি অনুপাত চায় আমাদের প্রথম কাজ কি, আমরা বাহুটা ধরে নিই। তাহলে প্রথম হচ্ছে বাহু, এটা যদি এ হয় প্রত্যেকটা এ, আগের অঙ্কের মতো। তাহলে এখানেও প্রত্যেকটা বাহু কি এ। তোমাকে পরিসীমার অনুপাত চাইছে, তাহলে পরিসীমা যদি আমাদের বের করতে হয় তাহলে এর পরিসীমা আমাদের বের করতে হলে এর মান লাগবে, এখানেও এর মান লাগবে, তাই না। পরিসীমা বলতে কি 4টা বাহুর যোগফল। এখানে বর্গক্ষেত্রে কিন্তু পরিসীমার গল্প বলেছে, ভালো করে পড়বে। এখানেও কি বলেছে, প্রত্যেকটা বাহু এ, তাহলে এখানেও আমাদের কি করব, প্রত্যেকটা বাহু মানে এর মান বের করবো, দিয়ে 4টা বাহু 4 দিয়ে গুণ করবো, দিলে তো পরিসীমা বেরোবে। পরিসীমা সূত্র হচ্ছে বর্গক্ষেত্রে যে 4 × বাহু, তাহলে মানে এখানেও লাগবে 4 আর এখানেও লাগবে 4, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, এটা এর মান কিন্তু ডিফারেন্ট আছে। যাই হোক, আমাদের এইটা লাগবে, ঠিক আছে। দুটো ছবির আমাদের পরিসীমার অনুপাত চেয়েছে। তাহলে এর পরিসীমা বের করার জন্য লক্ষ্য করো, এখানে বাহুর দৈর্ঘ্য হতো এ, তাহলে এখানে যেটাই হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস, সেটাই কি এখানে বাহুর দৈর্ঘ্য। তার মানে এখানে এ সমান কত 2r, এ সমান 2r, যেটাই বাহু সেটাই হচ্ছে ব্যাস। ক্লিয়ার। আচ্ছা, তোমার কি বলেছে, আচ্ছা আমার এর মানটা প্রথম বের করি। তাহলে এখানে এর মান বেরোলো কত 2r। এবার আমরা
এই ছবিতে আসছি। এখানে কি করব, দেখো এখানে লক্ষ্য করো, এখানে যেটা হচ্ছে কর্ণ সেটাই হচ্ছে এখানে কি, তার হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে এখানে এর মান এখানে কত, এখানে ভালো, সরি এর মান উল্টো লেখা হয়ে যাচ্ছে, এখানে 2r সমান কত, এখানে 2r সমান কত, দেখো 2r বলতে এইটা, এখানে 2r হচ্ছে a√2, বা বোঝানোর জন্য লিখলাম বা a√2 মানে 2r। ঠিক আছে, এখানে এটাও লেখা যেতে পারে, আগে এটা লিখলে তোমাদের সুবিধা হবে, এখানে a√2 মানে হচ্ছে 2r। ঠিক আছে, আরেকবার এদিকে দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে যেটাই তার ব্যাস সেটা হচ্ছে তার কি, বাহু দৈর্ঘ্য, সেই জন্য a সমান সরাসরি আমরা 2r লিখছিলাম। ঠিক আছে, এটা তো এটা কি কেন্দ্র, তাহলে এটা এটা আর টোটালটা ধরলে কি ধরবো আমরা, ব্যাস, তাই না? তো a সমান এখানে এর মান হচ্ছে 2r, আর এখানে এটা কোনটা, এটা হচ্ছে কি তার মানে বর্গক্ষেত্রে কি কর্ণ বলতে a√2, এখানে a√2 মানেই হচ্ছে মানে কর্ণ মানেই এখানে ব্যাস, সেই জন্য কর্ণ হচ্ছে a√2, সেটা মানেই হচ্ছে 2r। ক্লিয়ার হচ্ছে? এবার আমাদের কাজ কি, এখান থেকে এর মান বের করবো। কেন, আমাদের আমি একটু আগে বললাম যে আমাদের এর মান যদি দুটো বের করতে পারি তাহলে কি হবে, পরিসীমাটা পেয়ে যাব। তাহলে যদি এখানে এর মান কত হবে, 2r/√2 হবে, 2r/√2। এটাকে একটু কাজ করতে হবে, এটা ক্লাস 10-এ আছে, 2√2 আছে না, নিচে যখন √2 থাকবে সেটা কী করবো, শুধু মাথায় রাখবে যে সেটা দিয়ে আমরা উপর নিচ গুণ করবো। তাহলে 2 × √2, 8 তো আছে, থাক, এই 8টা এখানে বাইরে ছিল, থাক, কোনো সমস্যা নেই। নিচে কি করব, √2 ছিল আর একটা √2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, মানে নিচে যখন √2 দিয়ে থাকছে তখন কি করছি, উপর নিচ ওইটাতে একবার গুণ করছি। তাহলে কত হচ্ছে 2√2 আর এটা গুণ করলে, আর নিচে √2 গুণ করলে 2 আসবে তো, 2 কেটে দাও, তাহলে এগুলো কত, √2r। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেকটা হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত বেরালো, বাহুর দৈর্ঘ্য হচ্ছে √2r, এখানে বাহুর দৈর্ঘ্য কত, 2r। তোমাকে কোশ্চেনে কী চেয়েছে, যে দুটার পরিসীমার অনুপাত। একটু লক্ষ্য করো, পরিসীমা যাই হোক, এখানেও যদি আমি পরিসীমা বের করি তাহলে 4 × বাহু, এখানেও যদি পরিসীমা বার করি মানে এই ছবির ক্ষেত্রে এটাও 4 × বাহু, সেই জন্য বোথ সাইড 4টা কী হবে, কেটে যাবে, প্রথমেই কেটে যাবে। তো সেই জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুটোর আমাদের যে ব্যাসা আছে না তোমার কি বলে, যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে ওগুলোর অনুপাত করলে আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, আমি এখানে করছি অনুপাতটা, তাহলে এখানে ছিল 2r আর এটা কত ছিল, সরি অনুপাত, এটা কত ছিল, √2r। ঠিক আছে, বা তুমি যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এটা করতে পারো যে 4 × বাহু, এখানেও যদি বুঝতে অসুবিধা হচ্ছে এটা করতে পারো 4 × বাহু। ঠিক আছে, মানে এর ক্ষেত্রে পরিসীমা বের করার জন্য 4 দিয়ে গুণ করলে, দেখো এটা বাহুর দৈর্ঘ্য, বাহুকে 4 দিয়ে গুণ করলে তো আমাদের পরিসীমা হয় 4 × বাহু, তাই না? তাহলে একদম 4 × এটা বাহু করলাম, এটাও 4 × বাহু করলাম। ক্লিয়ার? অনুপাত চেয়েছে, তাহলে প্রথমেই 4 যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম 4 কেটে দাও, কেটে গেল, এখানে আর কেটে যাবে, তাহলে পড়তে হবে কত, 2:√2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার এটাকে অনেক বইতে যেটা করা আছে বা তোমাকে এটা কিন্তু এখানে অপশান আছে, কিন্তু এটাকে কি করতে পারে, এই √2 আছে না, √2 দিয়ে বোথ সাইড গুণ করতে পারে, দিয়ে অপশান থাকতে পারে, মানে ধরো 2√2 দিয়ে যদি বোথ সাইড গুণ করি তাহলে কত হবে, একেও √2 দিয়ে গুণ, প্রত্যেকটা √2, একেও √2 দিয়ে সরাসরি গুণ করে, এই যে ব্যাপারটা এরকম 2 × √2, একেও √2 দিয়ে 2 × √2 করলাম, মানে √2 × √2, তাহলে 2√2 আর এখানে √2 গুণ করলে 2 কেটে দিবে, এখানে চলে আসবে কত, √2:1। ঠিক আছে, অপশানে 2:√2ও থাকতে পারে, আবার √2:1ও থাকতে পারে। ঠিক আছে, এগুলো এটাও সেম, এটাও তোমাকে মনে রাখতে হবে, এটা তো এত কিছু বের করা যাবে না, সরাসরি তোমাকে মনে রাখতে হবে যে বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত যখন বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত দিবে তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, √2:1। ঠিক আছে, পরের অঙ্ক সেম অঙ্ক, আগেরটা যেটা দেখালাম সেরকম টাইপের 18টা, মানে এই অঙ্কের মতোই, কিন্তু এখানে শুধু বলছে ক্ষেত্রফলের অনুপাত। একটু আগে যেটা বললাম একই, এখানে পরিসীমার অনুপাত বেরিয়েছে √2:1। ঠিক আছে, যেটাই পরিসীমার অনুপাত এখানে কি, সেটাই হচ্ছে বাহুর অনুপাত। তাহলে আমাদের ক্ষেত্রফলের অনুপাত কী করবো, শুধুমাত্র এটাকে বর্গ করবো। ঠিক আছে, √2:1 শুধুমাত্র তারা বর্গ করলে অ্যান্সারটা ক্ষেত্রফলের অনুপাতটা চলে আসবে। √2 গুণ করলে কত, 2, এটা কত 1, তাহলে 2:1। ক্লিয়ার? তাহলে যেটা হচ্ছে তোমার পরিসীমার অনুপাত হলে অ্যান্সার হচ্ছে √2:1, আর তোমার ক্ষেত্রফলের অনুপাত হলে সেটা হচ্ছে 2:1। আবার তোমাকে যেটা পরীক্ষা যেটা ঠকাতে পারে সেটা হচ্ছে বৃত্তের প্রথম বলেছে এই অঙ্কে পরিলিখিত অন্তর্লিখিত, তোমাকে পরীক্ষায় কী দিবে, অন্তর্লিখিত আর পরিলিখিত, মানে জাস্ট উলট পালট করে দিবে, অন্তর্লিখিত পরিলিখিতটা এদিক ওদিক করবে, তখন সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে কত, 1:√2, এটা হয়ে যাবে 1:2। এটা মনে রাখলে আমাদের এই দেখবে এটা দিয়ে আমরা অঙ্ক করব। হ্যাঁ, একটা ক্ষেত্র যে টাইপগুলো থাকবে এরপরে কীরকম আছে বলো তো,
তোমাকে ধরো বললো যে একটা এর পরিলিখিত যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে ধরো 20, তাহলে 2-এর মান 20, তোমাকে 1-এর মান বের করতে হবে। যাই হোক, সেগুলো আমরা অঙ্ক হলে একে একে আরও সহজে বুঝতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো 19, বলছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস 4, তাহলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস কত? ঠিক আছে, আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখলাম সেখানে হচ্ছে প্রথম পরিলিখিত ছিল, পরে অন্তর্লিখিত ছিল, আর এখানে প্রথম অন্তর্বৃত্ত বলেছে, পরে হচ্ছে পরিবৃত্ত বলছে। ঠিক আছে, শুধু উল্টে দিব। তাহলে আমরা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত, যেটা এখানে মাথায় রাখবে, যেটাই ব্যাস সেটাই ব্যাসার্ধ সেটাই মানে পরিসীমা, মানে অনুপাতগুলো বলছি একই নয়, সবগুলো কি অনুপাতগুলো সব সেম হবে। তো যাই হোক, সেখানে অনুপাতটা আমরা কত হয়েছিলাম, অন্তর্বৃত্ত যদি প্রথম হয় আমরা শিখেছি, কিন্তু পরিবৃত্ত প্রথম মানে √2:1 এটা আমরা করেছি, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রথম অন্তর্বৃত্ত বলেছে। ঠিক আছে, মানে এইটা আগে হবে, তাহলে কত হবে 1:√2, ভালো করে দেখবে, তাহলে 1:√2 বলছে অন্তর্বৃত্তের ব্যাস হচ্ছে 4। তাহলে এখানে কোশ্চেন অনুযায়ী কী দেওয়া আছে, এইটা অন্তর্বৃত্ত প্রথমটা, তাহলে এটার মানই কোশ্চেন ওয়াইজ দেওয়া আছে, কোশ্চেন অনুযায়ী 4। ক্লিয়ার, এই যে অন্তর্বৃত্তের ব্যাস 4, তার মানে কোশ্চেন অনুযায়ী 1-এর মানই 4। তোমাকে বলছে পরিবৃত্তের ব্যাস কত, তার মানে তোমাকে কী বের করতে হবে, √2-র ভ্যালু বের করতে হবে। তাহলে 1-এর মান যদি 4 হয়, 1-এর মান যদি 4 হয়, তাহলে √2-র ভ্যালু কত হবে, 4√2 হবে না? মানে এটা 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ করবো, কত হবে 4√2। ঠিক আছে, এই দিয়েও করতে পারো, বা তুমি যদি অসুবিধা এভাবে করতে পারো। যাই হোক, এটা অ্যান্সার বেরোবে 4√2। নেক্সট 20 দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ, এখানে আবার পরিবৃত্ত আগে বলছে, অঙ্কটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, পরিবৃত্ত পরিষ্কার কথা, পরিবৃত্ত বললে √2টা আগে হবে, আর অন্তর্বৃত্ত বলে 1টা আগে হবে, এই তো বিষয়। তো যাই হোক, একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ 5√2, বারবার বলছি ব্যাসার্ধ এগুলো নিয়ে ভাবনার কোনো ব্যাপার নেই, যেহেতু অনুপাত আছে। দেখো কেন বলছি, ব্যাসার্ধের অনুপাত ধরো R1R2, ঠিক আছে, সরি অনুপাত, আর যদি এটা এই ব্যাসার্ধটা যদি ব্যাস হয়ে যায় কী হবে, শুধুমাত্র 2R1 2R2 হয়ে যাবে, এই তো বিষয়, তাই না? যখন ব্যাসার্ধ থাকবে, ব্যাস করার জন্য শুধু 2 দিয়ে কী হবে, গুণ হবে। তাহলে দেখো আলটিমেট 2 কেটে যাচ্ছে না, সেই জন্য বলছি যে দেখো সেই ঘুরে ফিরে সেই ব্যাসার্ধের অনুপাতে চলে এলো। সেই জন্য বলছি যে ব্যাসার্ধের কোনো এখানে অনুপাতের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, যাই বলুক একই হবে। বলছে 20 অঙ্কটা বলছি, একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ 5√2, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে পরিবৃত্ত আগে বলেছে, তার মানে কী হবে, √2:1 হবে। এখানে তোমাকে পরিবৃত্তের ব্যাসার্ধ তো আছে 5√2, তার মানে √2-র ভ্যালুই কত, 5√2, বা যদি এটা বুঝতে অসুবিধা হচ্ছে নিচেও করতে পারো, √2-র ভ্যালু হচ্ছে 5√2, কোশ্চেন ওয়াইজ দেওয়া আছে এটা। তাহলে এইটা কেটে যাবে, তার মানে 1-এর মান কত দাঁড়াচ্ছে 5, এরই অ্যান্সার, তাই না? দেখো, বা এটা কিন্তু অন্তর্বৃত্ত আগে পরিবৃত্ত পরে, সেই জন্য 1:√2 হয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে আগে পরিবৃত্ত বলেছে, পরে অন্তর্বৃত্ত বলেছে, সেই জন্য হচ্ছে √2:1 হয়েছে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়, তুমি তোমার মতো করে সাজিয়ে করবে। পরিবৃত্ত বললে হচ্ছে √2টা আগে দেবে, আর অন্তর্বৃত্ত আগে বলে 1টা আগে দেবে। ঠিক আছে, আর একটা আছে 21, এই টাইপের যে অঙ্কগুলো আছে, আর একটা আছে 21-এরটা। বলছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের, এখানে ক্ষেত্রফলের অঙ্ক দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 40, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে কোনটা আগে বলেছে, অন্তর্বৃত্ত, তাহলে অন্তর্বৃত্ত যদি বলে তাহলে কত হবে, 1:√2, আমরা একটু আগে দেখলাম, ব্যাস বা ব্যাসার্ধ যাই হোক তার অনুপাত হচ্ছে 1:√2। তাহলে কি বলেছিলাম, ক্ষেত্রফল করলে শুধুমাত্র এটা কী করবো, বর্গ করে দেবো। এটা বর্গ করলে কি হবে, এটা হচ্ছে 1-এর স্কোয়ার হচ্ছে, 1-এর বর্গ হচ্ছে 1, আর √2 স্কোয়ার কত হবে 2, তার মানে দাঁড়াবে কত, অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের অনুপাত দাঁড়াবে 1:√2। এবার তোমাকে বলছে অন্তর্বৃত্ত, এটাকে ক্ষেত্রফলের অনুপাত, হ্যাঁ এটা ছিল ব্যাসার্ধের, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস তার বা পরিসীমার অনুপাত, এটা যখন তোমাকে স্কোয়ার করেছি তখন হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। তোমাকে বলছে তাহলে যে পরিবৃত্তের ক্ষেত্রফল কত, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে কোশ্চেন অনুযায়ী 1-এর মানই দেওয়া আছে, ক্ষেত্রফল কত 40। তোমাকে চাইছে কি পরিবৃত্তের ক্ষেত্রফল, মান 2-এর মান কত 40, 2 80, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, 2-এর মান হচ্ছে 80। নেক্সট দেখো 22, এই 22-এর অঙ্কটা যখন তোমরা করছো তখন 15-এর অঙ্কটা আরেকবার দেখবে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। বলছে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের পরিধির অন্তর হচ্ছে 22, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে পরিবৃত্ত বলেছে, তাহলে বর্গক্ষেত্রের পরিবৃত্ত, আর একটা কি বলেছে, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। ঠিক আছে, তোমরা 15 অঙ্কটা একবার ভালো করে দেখবে। 15টা বলছে এদের পরিধির অন্তর হচ্ছে 22 সেন্টিমিটার, তাহলে এর পরিধি কত 2πr1, ঠিক আছে, আর এর পরিধি হচ্ছে 2πr2, মানে ব্যাসার্ধ হচ্ছে একটা r1 একটা r2 হচ্ছে। ক্লিয়ার, তাহলে পরিধির অন্তর, তাহলে এর পরিধি হচ্ছে 2πr1, এর হচ্ছে 2πr2।
তোমাকে বলছে এর অন্তর কত দেওয়া আছে 22, তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে কত 22 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমি প্রত্যেকটা বাহু কী ধরছি এ, প্রত্যেকটা বাহু হচ্ছে এ, এখানেও প্রতিটা বাহু এ ধরছি। ঠিক আছে, তার লক্ষ্য করো এর ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা, এর ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এর ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা, প্রথম কোনটা বলেছে, ঠিকই আছে। তো এর ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা, এর ব্যাসার্ধ হচ্ছে এইটা, এইটা এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এর ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা, এটা হচ্ছে এর ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো টোটালটা হলে কী হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। তাহলে টোটালটা কত, এ রুট টু, ভালো করে বুঝবে, টোটালটা হলে হতো 15টা, এই জন্য বারবার দেখতে বলছি ভালো করে, সেখানে ভালো করে বলা আছে। টোটালটা হলে হতো, টোটালটা মানে কি, বর্গক্ষেত্রে কর্ণ, সেটা হচ্ছে এ রুট টু। তাহলে 2 পাই তো থাকছে, এখানে ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে এইটুকু, যেটা সেটা হচ্ছে কি এ রুট টু, তো হচ্ছে পুরোটা, তাহলে হাফ হলে কী হবে, বাই 2 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এ রুট 2/2। ঠিক আছে, 2 পাই লিখলাম, আর ওয়ানের মান হচ্ছে এটা। বলছে এই দুটো ডিফারেন্স, এখানেও এটা, এই যে ডিফারেন্স মাইনাস করবে, -2 পাই, এখানে R2-র মান কত, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ব্যাসার্ধ কোনটা, এই দেখো যেটাই বাহু সেটাই হচ্ছে এখানে কি ব্যাস। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে যদি এ হয়, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হবে এ, ব্যাস যদি এ হয় ব্যাসার্ধ কী হবে তার হাফ, মানে a/2, তাহলে R2-র মান হবে a/2। ক্লিয়ার? এই দুটোর ডিফারেন্স কোশ্চেনে দেওয়া আছে কত, 22। ঠিক আছে, এই যে বলেছে যে দুটোর অন্তর্বৃত্তের বর্গক্ষেত্রের পরিবৃত্ত অন্তর্বৃত্তের পরিধির অন্তর হচ্ছে 22। তাহলে আমি কি করব, প্রথমে 2 পাই কমন নিয়ে নিব। 2 পাই যখন কমন নিব কী পড়ে থাকবে, 2 পাই শুধু নয়, 2 পাই এখানে এ আছে আরও, হ্যাঁ এখানে তোকে এ আছে, এখানেও এ আছে, আচ্ছা না, ও তার কারো কাটাকাটি আছে, সরি। দেখো এই 2 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের কমন কি আসবে, পাই এ কমন এলো। তাহলে এখানে পড়ে থাকলো কত, √2, এখানে কত পড়ে থাকলো 1, এইটা সমান কোশ্চেন অনুযায়ী কত 22। ঠিক আছে, এটা সমান কোশ্চেন মানে যেটা দেওয়া আছে 22, ওটা হচ্ছে 22 বসালাম। পাইয়ের মান কত, 22/7, এ √2 - 1 সমান হচ্ছে 22। আবার দেখো এই 22 কাটা যাবে, বা এটা তুমি সে ওদিকে নিয়ে গিয়েও করতে পারো, মানে তোমার ওদিক ডান দিকে গেলে কী হবে, 7/22 হয়ে যাবে, হবে তো। এই 22টা যদি নাও কাটি, যদি অসুবিধা হচ্ছে বুঝতে, এটা যদি নাও কাটি, এখানে 22/7 ধরে এটা কাটলাম না, এটা 22 রেখে দিলাম, তাহলে ওর কি হতো, এ সমান, মানে এ বলতে এ √2 - 1 সমান 22 ইন্টু এদিকে হয়ে যাবে 7/22, 22 কেটে যাবে, সমান কি থাকবে 7। তাহলে এ সমান কি থাকলো 7/√2 - 1। এই √2 - 1টা যখন ওদিকে যাবে কী হবে, নিচে চলে আসবে। এইখানে একটু বলে দিই, এ সমান কী হলো 7/√2 - 1। ঠিক আছে, অপশানে তো এটা নেই, এগুলো আমরা যখন করণ শিখবো তখন আরও ভালো করে এগুলো বুঝতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে করণ নিরসন করতে হবে, যখন এরকম √2 - 1 নিচে থাকবে, মানে কোনো একটা রুট বাদ দিয়ে থাকবে, তখন কি করব আমরা, ঠিক আছে, এর যে চিহ্নটা থাকবে অপোজিট দিয়ে আমরা কী করবো, উপর নিচ গুণ করব। দেখো এখানে মাইনাস ছিল, এইটা শুধু √2 + 1 দিয়ে উপর নিচ গুণ করলাম। যখনই গুণ করব তখনই উপরে এটা আছে, আর নিচে দেখো a - b, এটা যদি a ভাবি √2টাকে, এটা যদি b ধরি তাহলে a - b, আর এটা হচ্ছে a + b। এই সূত্রটা আমরা শিখেছি, a + b ইন্টু a - b কী হয়, a² - b²। তাহলে এখানে a² বলতে √2², আর এটা 1² মাথায় রাখবে, এটা সবসময় 1 হয়, হ্যাঁ শুধু এখন দেখানোর জন্য দেখাচ্ছি, এটা গুণ করলে 1ই হবে, √2 + 1 বাই √2² কত 2, 1² কত 1, দেখো নিচে 1 চলে এলো, মানে অ্যান্সার কত 7 √2 + 1। ঠিক আছে, 15 অঙ্কটা ভালো করে বুঝলে অঙ্কটা সুবিধা হবে করতে। যত অসুবিধা আছে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, 22 গেল। নেক্সট দেখো 23 অঙ্কটা দেখো, 23টা কী বলেছে, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর অন্তর হচ্ছে √2 ইন্টু √2 - 1 সেমি হলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। এটা আবার 17-র মতো অঙ্কটা, 17 অঙ্কটা করেছে, 17টা ভালো করতে হবে, ওই একই কনসেপ্ট, বৃত্তের পরিলিখিত, তাহলে বৃত্তর তার অন্তর্লিখিত, বৃত্তের পরিলিখিত ও বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া আছে। বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র
এদের কি দেওয়া আছে, এদের বাহুর অন্তর দেওয়া আছে কত, √2 ইন্টু √2 - 1। 17 অঙ্কে দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে এখানে প্রতিটা বাহু যদি এ হয় তাহলে এখানে যেটাই হচ্ছে তার ব্যাস সেটাই, এটা বারবার বলছি, যেটাই ব্যাস সেটাই কি এখানে বাহুর দৈর্ঘ্য। তার মানে আমি বলতে পারি 2r সমান হচ্ছে এখানে এ হবে। আর এখানে দেখো 17 অঙ্কটা দেখবে, বারবার বলছে, অত বোঝানোর এখন সময় নেই। এখানে দেখবে বাহুর দৈর্ঘ্য বেরাবে, এখানে কোনটা, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এখানে দেখো এই টোটালটা হলো ব্যাস, এই অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখানে এর মান দেখবে বেরিয়েছে √2r। ঠিক আছে, এখানে এর মান হচ্ছে 2r, এখানে হচ্ছে 2r, কেন, যেটাই হচ্ছে কি বাহু সেটা হচ্ছে ব্যাস, আর এখানে এর মান বেরিয়েছে দেখবে √2r। ঠিক আছে, তোমাকে বলেছে যে এদের বাহুর অন্তর কত, √2, তাহলে বাহুর অন্তর বলতে এটা হচ্ছে 2r, আর এর বাহু কত, এ মানে বাহু, এটাই বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে √2r। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স কোশ্চেনে দেওয়া আছে √2 ইন্টু √2 - 1। ক্লিয়ার, এইটা দেওয়া আছে কত, 2r, এটার যে তোমার হচ্ছে বাহু, আর এখানে হচ্ছে কি √2r এর বাহুটা, এইটাই কোশ্চেন দেওয়া আছে। এদের যে অন্তর মানে বিয়োগফল সেটা হচ্ছে √2 ইন্টু √2 - 1। তাহলে ব্যাসার্ধ কত, অর্থাৎ আর এর মান বের করতে বলেছি। তাহলে এই দুটোর থেকে আর কমন যাবে, যাবে, কি পড়ে থাকবে, 2 √2 সমান, এটা গুণ করো, √2 গুণ করলে 2 মাইনাস √2 থেকে সঙ্গে 1 গুণ করলে √2। ঠিক আছে, দেখো আর সমান, এটা সমান হয়ে গেছে না, তাহলে কি করো, পুরোটা কেটে দিব, তাহলে আর এর মান কত পড়ে থাকবে, 1, আর এর মান 1। নেক্সট দেখো 24, বলছে একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 9 পাই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রের একটা পরিবৃত্ত অঙ্কন করি, আর একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করি। ঠিক আছে, এটা বর্গক্ষেত্রের পরিবৃত্ত, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। তো ব্যাসার্ধ আর, ঠিক আছে, তোমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। লক্ষ্য করো এখানে বলছে ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে কত, 9 পাই, তাহলে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফলটা আমরা বের করি। দেখো এখানে আমরা জানি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রে আমরা অনেকগুলো অঙ্ক করলাম, এর ক্ষেত্রে যেটা কর্ণ বর্গক্ষেত্রের সেটাই হচ্ছে এখানে কি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এইভাবে হবে ছবিটা, তাহলে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু যদি ইয়ে হয়, বর্গক্ষেত্রের যদি প্রত্যেকটা বাহু যদি ইয়ে হয়, তাহলে কর্ণ কি হয়, a√2, আমরা অলরেডি এটা শিখেছি, কর্ণ হচ্ছে a√2। তাহলে ব্যাস যদি a√2 হয় বৃত্তের, তাহলে ব্যাসার্ধ কী হবে, a√2/2, তাই না, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে a√2/2। এবার এটাকে তুমি কি করবে, ক্যালকুলেশন করলে কি হবে, a/√2 আসবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করে করতে হবে। কীভাবে দেখো, এটা আমি এখানে দেখাচ্ছি, a/√2 2 আছে, তো রুট ওভার থাকলে উপরে কী বলেছি, ওইটাকে আবার ওইটাতে গুণ করে দাও, √2 আছে, √2 দিয়ে গুণ করলাম, নিচেও √2 দিয়ে গুণ করবো, মানে উপর নিয়ে √2 দিয়ে গুণ করলাম, তখন কী হবে দেখো, √2 গুণ করলে কত হবে 2, আর নিচে কী আছে 2, 2 ইন্টু √2, 2 কেটে যাবে, কত আসবে a/√2। ঠিক আছে, তো সরাসরি সেটা বসালাম a/√2। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি a/√2, এই বৃত্তের ব্যাসার্ধ a/√2। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কি সূত্র কি, πr², আমরা জানি πr²। এই আর এর জায়গায় আমি কি বসাচ্ছি, এখানে মুছে দিচ্ছি, আর এর জায়গায় আর লিখছি না, পাই ইন্টু এটা এখন আর, ব্যাসার্ধ হচ্ছে কি a/√2 πr² হলো। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। আমরা এবার এটার কাজ করব। অন্তর্বৃত্তের ক্ষেত্রে দেখো আমরা জানি প্রত্যেকটা বাহু যদি এ হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি এ আছে, তাই না, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রে যেটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য সেটাই হচ্ছে কি এখানে, সেটাই হচ্ছে ব্যাস। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য এ হবে, আবার ব্যাস যদি এ হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, a/2 হবে। তো তাহলে এটা হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে a/2। এখানে হচ্ছে এইটা ব্যাসার্ধ, এখানে হচ্ছে এইটা ব্যাসার্ধ, তাই না, ব্যাসার্ধ হচ্ছে a/2, আর এখানে এটাই ব্যাসার্ধ হয়েছে, আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে, এখানে ক্ষেত্রফল হবে πr², তাহলে আর বলতে এখানে আর বলতে a/2, তাই না, এখানে ক্ষেত্রফল পাই a/√2² এখানে পাই a/2 তার হোল²। তাহলে এখানে ক্ষেত্রফল এটা, এখানে ক্ষেত্রফল এটা, বলছে এই দুটোর পার্থক্য কি বলা আছে কোশ্চেনে, 9 পাই। ঠিক আছে, এই দুটোর পার্থক্য বলা আছে 9 পাই, এখানে করছি। তাহলে আমি বলতে পারি পাই a/√2 তার স্কোয়ার মাইনাস পাই a/2 তার স্কোয়ার সমান হচ্ছে 9 পাই। ঠিক আছে, কোশ্চেন ওটাই দেওয়া আছে 9 পাই। ঠিক আছে, দেখো এইটা থেকে এইটা বিয়োগ করলে হবে 9 পাই, কোশ্চেনে দেওয়া আছে।
তাহলে আমি এখানে কী করবো, প্রথমটা এটা থেকে এই দুটো থেকে পাই কমন নেব। তাহলে পাই কমন নিলে কী আসবে, শুধু পাই না আছে, এখন পাইটা কমন নিয়ে দেখাচ্ছি। তাহলে কী আসবে, এ স্কোয়ার বাই √2² মানে কত 2, অনেকবার হয়েছে। এখানেও পাই কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে এ স্কোয়ার বাই 2 দিয়ে কত 4, তাহলে হবে কি 9 পাই। এই পাই আর এখানে পাইটা কেটে দাও, ঠিক আছে, পাই বাই বোথ সাইড কেটে দিলাম। এবার দেখো আমরা কি করব, এই এখানে দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, আমরা কি করছি এ স্কোয়ারটা কমন নিচ্ছি। তাহলে এ স্কোয়ার যদি কমন নিই পড়ে থাকবে 1/2 1/4, এটা সমান 9, ঠিক আছে। এ স্কোয়ার এটা কি করব, হাফ থেকে 1/4 বিয়োগ করবে, তোমরা ভগ্নাংশের বিয়োগ করবে, ক্লাস 5-এ আছে, ঠিক আছে, নাহলে তোমরা বসে বসে ওই বিয়োগ করো। এটা হবে কত, বিয়োগ করলে এটা হবে 1/4, কত হবে 1/4 সমান হচ্ছে 9। তাহলে এ স্কোয়ার সমান কত হবে, 1/4টা 4টা 9 দিয়ে গুণ হলে কত হবে 36 হয়ে যাবে। লক্ষ্য করো আমাদের এটাই কোশ্চেনে চেয়েছে, বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের বাহু কি ধরেছি এ, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, দেখো এখানেও এ ধরেছি এখানেও এ ধরেছি, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কী হয়, বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। আমাদের এ স্কোয়ারের মান চেয়েছে, এ স্কোয়ার বেরিয়েছে 36, এটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এটা দেখবে ভালো করে, তারপরে দেখো 25 অঙ্ক দেখো কি বলেছে। 25 অঙ্কটা পড়ো। 25 দেখো বলছে 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য। বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কতটা আছে 44, এই তো। তাহলে 44 যদি পরিসীমা হয়, তাই না, তার মানে কি 4 ইন্টু বাহু, পরিসীমা বলতে 4 ইন্টু বাহু 4-এ, তো যাই হোক 44 বলতে প্রত্যেকটা 11 করে, প্রত্যেকটা বাহু 11 করে, 11 4 44, ঠিক আছে। এবার তোমাকে বলছে যে দুটোর ক্ষেত্রফলে পার্থক্য। আচ্ছা বাহু যদি, এটা কি 11 বলতে এটা বাহু যদি 11 হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 11 স্কোয়ার মানে 121, ক্লিয়ার। এবার তোমাকে বলছে বৃত্ত যেটা দেওয়া আছে তার পরিধি কত 44, ঠিক আছে, বৃত্তের পরিধি কত 44, পরিধির সূত্র কি 2πr, তাহলে এইটা দেওয়া আছে কোশ্চেনে 44, তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করি, ঠিক আছে। ব্যাসার্ধ না বের করলে আমরা ক্ষেত্রফল পাবো না, তাই না। তাহলে 44 2π থাকলে আমি কী বলেছি, এইদিকে 7-এ 44 গুণ করবে, মানে কিছু না 2 ইন্টু 22-এর 7, ওদিকে গেলে 7-এ 44 হয়ে যাবে, 44 কেটে দাও, তাহলে আর এর মান কত পড়ে থাকবে 7, ঠিক আছে। 2π বলতে 2 ইন্টু 22-এর 7, তার মানে 44-এর 7 হচ্ছে, 44-এর 7টা ওদিকে গেলে 7-এ 44 হয়ে গেল, তাহলে আর এর মান বেরোলো কত 7। তোমাকে বলছে দুটোর ক্ষেত্রফলের পার্থক্য। আমরা অলরেডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 পেয়েছি, আমাদের বৃত্তের ক্ষেত্রফল লাগবে, তাই না। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি πr স্কোয়ার। দেখো বৃত্তের যদি πr স্কোয়ার হয়, পাই বলতে 22-এর 7 আর এর মান কত হয়েছে 7, তাহলে 7 ইন্টু 7, 7 কেটে দাও, 22 সাথে কত 7 2 14, 14 মানে 154, ক্লিয়ার। তাহলে যেখানে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে 121, সেখানে বৃত্তের ক্ষেত্রফল বেরোলো 154। বলছে দুটোর ডিফারেন্স কত, তাহলে এক কাজ করবে 144 থেকে 121 বিয়োগ করলে তো অ্যান্সার চলে আসবে, কত হবে 3 3 মানে 33 বর্গসেমি, ঠিক আছে, 33 বর্গসেমি হচ্ছে অ্যান্সার। বলছে এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল বের করতে হবে আর তোমাকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, দিয়ে বলছে দুটো ডিফারেন্স কত, বিয়োগফল কত, কত হলো 33, ঠিক আছে। নেক্সট 26 দেখো, একটি বৃত্ত 26 অঙ্কটা দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত দেওয়া আছে 5450, তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে, বৃত্তের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমষ্টি স্টেপে স্টেপে করতে হবে, ঠিক আছে। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি, একটি বৃত্ত আর একটা বর্গক্ষেত্র, বলছে এদের ক্ষেত্রফলের সমষ্টি কত দেওয়া আছে। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল কি πr স্কোয়ার প্লাস বাহু, এর যদি বাহু এ হয়, এর যদি বাহু এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার, ঠিক আছে, এর ক্ষেত্রফল πr স্কোয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এই দুটোর সমষ্টি দেওয়া আছে কত 5450, কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। এখানে আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে। আচ্ছা বৃত্তের ব্যাস যদি 70 হয়, ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে কত হবে 35, তাহলে 22-এর 7 অর 22-এর 7 ইন্টু 35 প্লাস বৃত্ত বর্গক্ষেত্র তো কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তো স্কোয়ার রেখে দাও, সমান 5450 হলো। কাটাকাটি করো, 7 5 35, হ্যাঁ 22 5 110, 110 আর 35 মানে 35 কত হচ্ছে 3850, তো এখানে হচ্ছে 3850 প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে কত 5450।
তাহলে এ স্কোয়ার সমান কত আসবে, বিয়োগ করে এটা থেকে 0 0, এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে না, 6 মানে কত হচ্ছে 1600। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো এ স্কোয়ার মানে তোমার এ স্কোয়ার সমান হচ্ছে 1600, ওর তাহলে এ সমান কত হবে √1600 হবে, তো মানে আলটিমেট কত হবে 40। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এটা কার বাহু, কোন বাহুটার দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্র যে আছে তার প্রতিটা বাহু হচ্ছে কত 40 করে। ক্লিয়ার। এবার তোমাকে বলেছে যে বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি। বৃত্তের পরিসীমা কত, ভালো করে দেখো, বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, তাই না, দুটোর পরিসীমার সমষ্টি। আচ্ছা, আমরা প্রথমে যেহেতু আমরা দুটোই বলেছি না, বৃত্তের পরিসীমাও লাগবে, বর্গক্ষেত্রের পরিসীমাও লাগবে, ভালো করে বুঝবে, বৃত্তের পরিসীমাও লাগবে, বর্গক্ষেত্রের পরিসীমাও লাগবে, দিয়ে দুটো যোগ করব। তাহলে আমরা প্রথমে যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে না, বর্গক্ষেত্রের এখানে লিখছি, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু, মানে 4 ইন্টু 40, বাহু কত, বাহু 40 বেরিয়েছে না, 40 40 40 40 মানে 4 ইন্টু 41 40। ঠিক আছে, তো 4 × 40 মানে কত 160। তাহলে বর্গক্ষেত্রের যেটা পরিসীমা সেটা হচ্ছে 160 বেরিয়ে গেল। আমাদের কাজ কি, এবার বৃত্তের পরিসীমা বের করবো, বৃত্তটা বের করলে ওটা যোগ করলে অ্যান্সার চলে আসবে। এবার বৃত্তের পরিসীমা সূত্র কি, বৃত্তের পরিসীমা বলতে পরিধি মানে 2πr, তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু পরিধি অলরেডি তোমার আর এর মান দেওয়া আছে না, মানে ব্যাস দেওয়া আছে কত 70, আর ব্যাসার্ধ কত 35, কাটাকাটি করি, 7 5 35, কত হবে দিলে 22 5 110, আর 2 কত হচ্ছে 220। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 160, আর বৃত্তের পরিসীমা বা পরিধি হচ্ছে 220। বলছে এই দুটোর সমষ্টি কত, যোগ করে দাও, 220 আর কত 160, 0 8 3, মানে অ্যান্সার হচ্ছে 380। ক্লিয়ার, অ্যান্সার হচ্ছে 300। যাদের সমস্যা হবে তারা ভিডিওটা আরেকবার দেখে নেবে। ঠিক আছে, অঙ্কটা আরেকবার দেখবে, সমস্যা হবে না। নেক্সট 27 দেখো কি বলছে, একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। একটি বৃত্ত আর একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, একটা বৃত্ত আর একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি πr স্কোয়ার সমান, বর্গক্ষেত্রের বাহু যদি প্রত্যেকটা হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে a স্কোয়ার। বলছে এই দুটো সমান, আমি সমানই লিখলাম। এরপর বলছে তাহলে বর্গক্ষেত্রের বাহু ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা আমরা পাবো তা লক্ষ্য করো, তাই বলতে পারি a স্কোয়ার সমান πr স্কোয়ার বলতে পারি, মানে এটা লেফটে এটা রাইটে নিয়ে গেছে সুবিধার জন্য। ওর এ সমান, দেখো এটা যখন আমরা বর্গমূল করব তখন কি হবে, মানে √ওভার যখন করে দিচ্ছি, বর্গমূল বলতে √ওভার করে দিচ্ছি, তখন কি হচ্ছে এ স্কোয়ারটা উঠে গেল, এ এলো, এদিকে কি হয়ে যাবে √π, আর এদিকে চলে আসবে আর। ঠিক আছে, √π আর যদি বুঝতে সমস্যা হয় এটা দেখো, এ সমান, আমি এটা করতে পারি, করা যায়, ঠিক আছে, করা যায়। তো এর যখন স্কোয়ার তুললাম ওদিকে √ওভার করে দিলাম, এখান তাহলে কী হবে এ সমান, এ সমান √π, এটা তো থাকছেই, স্কোয়ার আর √ওভারটা একসঙ্গে উঠে, তার মানে কি ইন্টু আর থেকে গেল, হলো। এবার তোমাকে বলছে কোশ্চেনে চেয়েছে বর্গক্ষেত্রের বাহু ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের বাহু কি এ, আর বৃত্তের ব্যাসার্ধ কি আর, তাহলে a/r সমান, আরটা যখন নিচে এলো তখন কি হয়ে যাবে π/, নিচে কিছু না মানে 1 হবে। তোমাকে এই দুটোর কি বলেছে অনুপাত চেয়েছে, তাই তো, অনুপাত চেয়েছে, তার মানে এ ওর এখান থেকে হচ্ছে a/, অনুপাত বলেছে, আর সমান √π × 1, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার √π × 1। ঠিক আছে, নেক্সট দেখো 28 বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, এর 4টি কৌণিক বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ কত। ঠিক আছে, তাহলে এটা বৃত্তের মধ্যে কি আছে, একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 12, প্রস্থ কত দেওয়া আছে 5। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব, এর কী বের করব, কর্ণ বের করে নেব। ঠিক আছে, কর্ণ কেন, এইটা তো কেন্দ্র, ভালো করে দেখবে, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কোনটা, দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই না, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেরকম ছিল বিষয়টা হচ্ছে সেম, এইটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা আলটিমেট যদি আমরা কর্ণটা বের করি, কর্ণ মানে এখানে ব্যাস, তাহলে কর্ণটা বের করি, তাহলে কর্ণ কত হবে, এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, এটা ক্যালকুলেশন করলে কত বেরোবে 13। ঠিক না, আমরা ট্রিপলেটে দেখেছি, ট্রিপলেটে কী ছিল 5 12 13 ছিল।
অথবা তুমি এটাকে কি সমকোণ ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগালে 5 12 আছে, তাহলে 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার হচ্ছে 25, 144 আর 25 কত হচ্ছে 169, মানে এটা হচ্ছে 13 হবে। ঠিক আছে, যাই হোক 5 12 13। এবার তোমাকে কোশ্চেনে যেটা বলেছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে টোটালটা যদি 13 হয় তাহলে কি ব্যাস হচ্ছে 13, মানে এখানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে কর্ণ সেটা কি বৃত্তের ক্ষেত্রে সেটাই কি তা বৃত্তের সেটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস যদি 13 হয় ব্যাসার্ধ কী হবে 13/2 অর্ধেক, এটা হাফ, তাহলে কত হবে 6.5 6.5। ঠিক আছে, নেক্সট দেখো 29। বলছে একটি, এটাও সেম টাইপের, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 4:3, এর পরিসীমা হচ্ছে 56, তাহলে এর 4টি কৌণিক বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এই আয়তক্ষেত্রের কেন্দ্র তোমাকে বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, তাহলে আমি ধরছি এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 3x, অনুপাতে দেওয়া আছে তো 4x আর 3x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে পরিসীমা সূত্র কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এইটা কত দেওয়া আছে কোশ্চেনে 56। ঠিক আছে, এটা দেওয়া 56, কাটাকাটি করছি 2 28 56, তাহলে 7x সমান হচ্ছে 28, 7 4 28। ঠিক আছে, x সমান কত হয় 4। ঠিক আছে, x সমান 4, তাহলে x এর মান হচ্ছে 4 বেরোলো। আমরা কি করলাম 2 × 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মানে কি আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে সেটা 56 দেওয়া আছে, x এর মান বেরোলো 4। এটা পরপর দেখো মুখে মুখে হয়ে যাবে। যাই হোক x এর মান 4, তাহলে x এর মান যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, এই x এর জায়গায় 4 বসালে কত হবে 4 × 4, 4 4 কত হবে তাহলে 16, এটা কত হয়ে যাবে 3 গুণিতক 4, এটা হয়ে যাবে 12 হবে। তোমাকে চেয়েছে কি, তোমাকে চেয়েছে কোশ্চেনে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে কি πr স্কোয়ার, πr স্কোয়ার, তাহলে পাইয়ের মান 22/7। ঠিক আছে, এবার তো আর এর মান দরকার, আর বলতে আমরা কোথা থেকে পাবো, আগের অঙ্কটার মধ্যে কী করবো আমরা এর ব্যাসটা নির্ণয় করবো, বৃত্তের ব্যাস, আর যেটাই বৃত্তের ব্যাস সেটা কি আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে 12 16 থাকলে এখানে কত হয় দেখবে, এটা ক্যালকুলেশন করলে 20 হবে টোটালটা। ঠিক আছে, কর্ণ হচ্ছে 20, কেন 16 স্কোয়ার হচ্ছে 256, পিথাগোরাসের উপপাদ্য মানে তোমার ওই ট্রিপলেট দিয়ে আমার একটা ভিডিও আছে ওটা দেখবে, হ্যাঁ দিলে সহজে বুঝতে পারবে, কেন এত সবসময় তো করা সম্ভব নয়। 16 স্কোয়ার হচ্ছে কত 256, 12 স্কোয়ার হচ্ছে 144, যোগ করলে কত হচ্ছে 400, হ্যাঁ তাহলে এটা রুট ওভার করলে হচ্ছে 20। তো যাই হোক এটা হচ্ছে 20 বেরাবে। তাহলে এটা যদি 20 হয় তোমাকে যে এটা কি এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে 10, তাই না, তাহলে পাই ইন্টু 10 স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে কত 100 পাই। এবার যেহেতু অপশান তোমার 100 পাই দিয়ে অপশানটা আছে, আমি অপশানটা দেখে নিয়েছি, তখন হচ্ছে এইভাবে রাখলাম। যদি তোমাকে বলতো যে পাইয়ের মান বসিয়ে তোমাকে অপশানে থাকতো করতে হতো। ঠিক আছে, পাইয়ের মান যে 22/7 বসাইনি, কেন অপশান আমাদের 100 মানে পাই সবগুলো যে অপশান আছে সবগুলো পাই দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 100 পাই। ক্লিয়ার, লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। ঠিক আছে, 30। এখানে বলেছে একটি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ হচ্ছে 7। আচ্ছা, বৃত্তাকার তামার তার যার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 7। ক্লিয়ার, এরপর বলছি এটিকে বাঁকিয়ে, মানে এই যে বৃত্তাকার যে তামার তারটা আছে এটাকে বাঁকিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করা হলো। তাই এটাকে বাঁকিয়ে আয়তক্ষেত্র তৈরি যদি করা হয়, হ্যাঁ এটুকু বুঝতে হবে যে এর যে পরিধি বা পরিসীমা, ঠিক আছে তুমি তারটা তো আর বাড়াতে পারবে না, বলেছে এইটাকে বাঁকিয়ে আয়তক্ষেত্র করতে, তার মানে কি এর পরিসীমা বা পরিধি আর আয়তক্ষেত্রের পরিসীমা পরিধি একই হবে, তাই না। তাহলে আমাদের কাজ কি এর পরিধি বের করা, দিলে আমরা এর পরিধি যেটাই হবে সেটা হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এর পরিধি বের করি। পরিধির সূত্র কি 2πr, তাহলে 2 × 22/7 ইন্টু আর এর মান কত 7, এই যে আর এর মান ব্যাসার্ধ 7, 7 7 কেটে দিলাম কত হলো 44। ক্লিয়ার, তাহলে এই যে 44 বেরোলো এটা কি তোমার বৃত্তের পরিসীমা পরিধি বা পরিসীমা, তাহলে বৃত্তের পরিধি যেটাই তাহলে সেটাই কী হবে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত 44। এবার কোশ্চেনে কী বলা আছে, বলছে যে আয়তক্ষেত্র তৈরি করা হলো যেখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 7:4, তার মানে এটা যদি 7x হয় এটা 4x। ঠিক আছে, এগুলো মুখোমুখি করা যাবে, এখন x ধরে করাচ্ছি, এগুলো কী করবে তুমি মুখোমুখি করতে পারো। অনুপাত দেওয়া আছে না 7x 4x, তাহলে পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমানই হচ্ছে কত 44, কেন এই যে যেটা পরিধি সেটাই এর পরিসীমা সেটাই 44,
2 দিয়ে কেটে দাও, 22 হবে। তাহলে কত হচ্ছে, 7 4 11, 11x সমান হচ্ছে 22, 11 2 22, তাহলে এক্সের মান কত বেরোলো 2, এক্সের মান বেরোলো 2। অ্যান্সার হয়নি এখনো, বলছে প্রস্থ কত, প্রস্থ কোনটা, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ 4x, তার মানে কি 4 × 2, প্রস্থ হচ্ছে 4 2 8, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এটা মোটামুটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সংক্রান্ত যা যা প্রবলেম ছিল আমরা 30টা অঙ্কে কভার করলাম। ঠিক আছে, তো সেকেন্ড পার্টটা আসতে একটু দেরি হলো বিভিন্ন কারণের জন্য, তোমরা মোটামুটি ততক্ষণ ভালো করে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এই দুটো ভালো করে করো। ঠিক আছে, তো আমরা তারপর 3 নম্বর পার্টটা এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।